কোনো একটা কমিটি যদি তার মেয়াদকালের ভিতরে নির্বাচন করতে ব্যর্থ হয় তাহলে কি নির্বাচন হবে না? নির্বাচন হতে গেলে তাকে কি করতে হবে? আইদার ওই কমিটির মেয়াদকাল এক্সটেন্ড করতে হবে, অথবা যদি এক্সটেন্ড না করে তাহলে একটা নতুন অ্যাডহক কমিটি তৈরি করে তাদেরকে পুরা দায়িত্ব দেওয়া হবে শুধুমাত্র তাদের নির্বাচন পরিচালনা করার জন্য, তাদের অন্য কোনো দায়িত্ব থাকবে না। ডে টু ডে অ্যাক্টিভিটিগুলি কাজ করবে, কোনো নীতি নির্ধারণী কোনো ধরনের কাজ তারা করতে পারবে না। তাদের কাজই হচ্ছে, মূল কাজই হচ্ছে নির্বাচন পরিচালনা করা। নির্বাচন করে দিয়ে তারা নতুন নির্বাচিত বোর্ডের হাতে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে তারা চলে যাবে। তাহলে আমাদের এই বোর্ডের কার্যকাল হলো 4 বছরের ভিতরে কার্যকাল আমরা শেষ করলাম মাত্র 6 মাস। তাহলে 6 মাসের ভিতরে এই বোর্ডটা নিশ্চয়ই মেয়াদ উত্তীর্ণ হয়নি। তো মেয়াদ উত্তীর্ণ না হলে অ্যাডহক কমিটির প্রশ্ন কিভাবে আসবে? সেক্ষেত্রে তামিমের যে অ্যাডহক কমিটির মাধ্যমে আসছে সেটাই অবৈধ। সেটা অবশ্যই এটা অবৈধ। ক্রিকেট বোর্ডের কনস্টিটিউশন হোক, আর আইসিসি হোক, এসিসি হোক এবং এনএসসি হোক, কোনো ধারা অনুযায়ী, কোনো কনস্টিটিউশন, কোনো নিয়ম অনুযায়ী এইটাকে বৈধতা দেওয়ার কোনো রাস্তা নাই। এটা সম্পূর্ণ অবৈধ। তামিমের বর্তমান বোর্ড নিয়ে আপনার এই কনক্লুশন এটাই। সেক্ষেত্রে বুলবুল ভাইয়ের বোর্ডকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমার আগের প্রশ্ন কিন্তু এটা ছিল যে দুইটা বোর্ডের পার্থক্য কি? কারণ সাধারণ জনগণের প্রশ্ন এটাই যে তারা আমাদেরটা মানে তামিমেরটা খারাপ, আপনাদেরটা ভালো ছিল। আচ্ছা, এবার আপনাদের বোর্ডটা নিয়ে আচ্ছা বুলবুল ভাইয়ের বোর্ডের আগে ছিল কি? ফারুক ভাইয়ের বোর্ড। আচ্ছা, আমরা 5ই অগাস্টের পরে কি দেখলাম? পুরো দেশ শুদ্ধে সব পালিয়ে গেছে। বাইতুল মোকাররম মসজিদের ইমাম পর্যন্ত পালায় গেছে। মানে এটা একটা দেশ হতে পারে যেই দেশে একটা সরকার চলে যাওয়ার পরে সরকারের মানে প্রধানমন্ত্রী এবং মন্ত্রীরা পালিয়ে যাওয়ার পরে মানে স্কুল মাস্টার, স্কুল কমিটির প্রধান, মসজিদের প্রধান সবাই পালায় যেতে পারে। তো ওরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও 25 পরিচালকের ভিতরে প্রায় 15-16 জন পালায় গেছে। তাদের কোনো অস্তিত্ব নাই, তাদের সাথে কেউ যোগাযোগ করতে পারে না, কোনো কিছু করতে পারে না। তো এমন একটা পরিস্থিতিতে ক্রিকেট বোর্ডটা তো চলতে হবে। ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট যিনি ছিলেন পাপন সাহেব, তিনি নিজেও চলে গেছেন। তিনি যদি চলে গিয়ে থাকেন তাহলে একটা বোর্ডের সভাপতি যদি না থাকে তাহলে তো সবার কার্যক্রম তো ঠিকভাবে চলতে পারে না, তাই না? তাহলে এই সবাকে কার্যকরী করতে গেলে কি হয়? এনএসসি তখন একটা পরিচালক সংস্থা হিসাবে এনএসসির কাছে দায়িত্ব চলে আসছে যে এইটাকে কিভাবে অ্যাক্টিভ করা যায়, এই বোর্ডটাকে কিভাবে অ্যাক্টিভ করা যায়। তারা পালিয়ে যাওয়ার কারণে বিসিবি মাত্র 8 জন না 9 জন ডাইরেক্টর বাংলাদেশে আছে। 25 জন ডাইরেক্টরের ভিতরে 9 জন ডাইরেক্টরকে দিয়ে এই 9 জন ডাইরেক্টরের ভিতরে যদি প্রেসিডেন্ট উপস্থিত থাকতেন তাহলে এই বোর্ডটা কাজ করতে পারতো। আচ্ছা, প্রেসিডেন্টই যেহেতু অনুপস্থিত তাহলে বোর্ডটাকে কার্যকরী করার জন্য একজন প্রেসিডেন্ট দরকার। অবশ্যই। তাহলে প্রেসিডেন্ট কি করতে হবে? প্রেসিডেন্ট আইসিসি নিয়ম অনুযায়ী প্রেসিডেন্টকে ইলেক্টেড হতে হবে। প্রেসিডেন্টকে সিলেক্টেড প্রেসিডেন্ট হওয়া যাবে না, ইলেক্টেড প্রেসিডেন্ট হতে হবে। এবং প্রেসিডেন্টের ইলেকশন বিসিবির কনস্টিটিউশন অনুযায়ী ডাইরেক্টররা ভোট দিয়ে প্রেসিডেন্টকে ইলেক্ট করে। ঠিক আছে? তাহলে আবার বিসিবি বোর্ডের মধ্যে এই 25 জন ডাইরেক্টরের ভিতরে কনস্টিটিউশনালি বলা আছে যে 2 জন ডাইরেক্টর নিয়োগ পাবে হচ্ছে এনএসসি কোটায়। এনএসসি 2 জন ডাইরেক্টরকে নিয়োগ দিতে পারবে। তার মানে কি? এই 25 জন ডাইরেক্টরের ভিতরে 2 জন এনএসসি কোটার ডাইরেক্টর ছিল যারা নির্বাচিত না, যারা মনোনীত ডাইরেক্টর। তাহলে এই মনোনীত 2 জন ডাইরেক্টর, তাহলে সরকার কি করলো? সরকার এই মনোনীত 2 জন ডাইরেক্টরকে বলল যে আপনাদের, কারণ সরকারের চাচ্ছিল এমন একজন লোক এইখানে পরিচালনা করুক যার সম্পূর্ণ খেলাধুলার উপরে যার দক্ষতা আছে,
ক্রীড়াটাকে যে উন্নয়ন ভিতর দিয়ে নিয়ে যেতে পারবে এবং যার রাজনৈতিক সংশ্লিষ্টতা নাই। ওকে, এই দুইটা জিনিস ছিল। একটা হচ্ছে যে খেলাধুলাটাকে সম্পূর্ণভাবে আগায় নিতে পারবে, কারণ তার খেলাধুলা নিয়ে তার দীর্ঘ অভিজ্ঞতা থাকতে হবে এবং তার রাজনৈতিক সংশ্লিষ্টতা নাই। তাহলে সেই হিসাবে তারা এই যে তখনকার যে ছিলেন, উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি কি করলেন, তিনি এই স্পোর্টস সংশ্লিষ্ট সবার সাথে উনি কথাবার্তা বলা শুরু করলেন যে আমাদের এই পদটাতে কাকে আনা যায়। তখন উনি ওনার একটা ইন্টারভিউতে বলেছেন যে তখন তামিম ইকবালের সাথে পর্যন্ত উনি কথা বলেছেন যে এই অবস্থাতে এখন যেহেতু আমাদের প্রেসিডেন্ট নাই, প্রেসিডেন্ট হিসাবে কে হলে এই বোর্ডটা ভালোভাবে চলতে পারে। তখন সবার মতামতের ভিত্তিতেই, মানে আমি জানি না, আমার সাথে যেহেতু কথা হয় নাই, ওনার কথার ভিত্তিতে আমি বলছি যে সবার মতামতের ভিত্তিতেই তখন ফারুক আহমেদকে পছন্দ করা হলো যে ফারুক আহমেদ যদি বোর্ডে আসে এবং ফারুক আহমেদ যদি প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেয় তাহলে হয়তো বোর্ডটাকে আবার পরবর্তী নির্বাচন হওয়ার আগ পর্যন্ত চালাতে পারবে, সঠিকভাবে বোর্ডটা গাইডেড হবে। এখন সরকার চাইলে তো জোর করে ফারুক আহমেদকে এই কমিটিটাকে ভেঙে দিয়ে একটা নতুন অ্যাডহক কমিটি দিয়ে ফারুক আহমেদকে বসাতে পারত। সরকার তো সেটা করেনি। সরকার আইসিসির নিয়মের ব্যত্যয় হয় এমন কোনো কাজ সরকার করেনি। তৎকালীন যে তত্ত্বাবধায়ক সরকার, তত্ত্বাবধায়ক তো না, ইন্টারিম সরকার সেই কাজটা করেনি। তখন তারা কি করেছে, তারা তাদের যে মনোনীত যেই দুইজন ডাইরেক্টর ছিল তাদেরকে বলেছে আপনারা পদত্যাগ করেন। একজন ছিলেন জালাল ইউনুস, আরেকজন ছিলেন ববি ভাই, আহমেদ সাজ্জাদ ববি, এই দুইজন। তো এদের ভিতরে একজন জালাল ইউনুস ভাই, জালাল ভাই উনি পদত্যাগ করে ফেলছেন, উনি সরকারের কথায় সায় দিয়ে উনি পদত্যাগ করছেন। ববি ভাই পদত্যাগ করেননি, ববি ভাই বলছেন উনি পদত্যাগ করবেন না। এখন যেহেতু এই কাজটা সরকারের হাতে, সরকার মনে করেছে যে সরকারের এই পদটা নেওয়া দরকার। সরকার এখন আগে যাকে পছন্দ করেছিল তার পরিবর্তে সরকার এখন নতুন আরেকজনকে দেবে এখানে। সেই সরকার ববি ভাইকে হয়তো বরখাস্ত করেছে, বরখাস্ত করে তার জায়গায় ফারুক ভাই এবং নাজমুল আবেদিন ফাহিম, এই দুইজনকে এনএসসি নিয়োজিত ডাইরেক্টর হিসাবে বোর্ডে নিয়োগ দিয়েছে। তাহলে কি হলো, এই দুইজন ডাইরেক্টর বোর্ডে নতুন ডাইরেক্টর হিসেবে আসলো। আগের দুইজন ডাইরেক্টর এনএসসির কোটায় দুইজন ডাইরেক্টর রিপ্লেসমেন্ট হলো। এইখানে দোষের কোনো কিছু নাই, এখানে আইনের কোনো ব্যাঘাত ঘটে নাই, এখানে এনএসসির নিয়মে কোনো ব্যাঘাত ঘটে নাই, এখানে বিসিবির নিয়মে কোনো ব্যাঘাত ঘটে নাই, বিসিবির কনস্টিটিউশনে কোনো ব্যাঘাত ঘটে নাই এবং আইসিসির নিয়মেও কোনো ব্যাঘাত ঘটে নাই। এখন কি হলো, 9 জন ডাইরেক্টরের ভিতরে 2 জন ডাইরেক্টর পরিবর্তন হলো শুধুমাত্র, প্রেসিডেন্ট কিন্তু নাই এখনো। 7 জন ডিরেক্টর এবং 2 জন এনএসসি দ্বারা আসছেন। 7 জন নির্বাচিত ডিরেক্টর আগের,